দেখো এই মুহূর্তে ডক্টর ইউনূস অত্যন্ত চাপে এবং তিনি উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠক অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার যে উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে বৃহস্পতিবার তিনি বলেন যে তার পক্ষে আর প্রধান উপদেষ্টা হিসাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভবপর হচ্ছে না, তিনি পদত্যাগ করতে চান, তাকে মুক্তি দেওয়া হোক। এই কথা বলবার পরেই কিন্তু উপদেষ্টা মণ্ডলীর বৈঠক ভেঙে যায় এবং উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যরা তারাও কিন্তু যথেষ্ট হতাশ এবং এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। নাহিদ ইসলাম সেই জল্পনা আরও বাড়িয়েছেন এবং এই মুহূর্তে বারবার তিনি যে সংস্কারের কথা বলেছিলেন, যে সংস্কার নিয়ে বাংলাদেশে মানুষের মনে প্রশ্ন রয়েছে, কিন্তু নির্বাচন তিনি করাচ্ছিলেন না। সেই 5ই আগস্টের পর থেকে তিনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু তারপর থেকে একবারও তিনি নিজে মুখে বলেননি যে অমুক মাসে নির্বাচন করাবো। নির্বাচন কমিটি তৈরি হয়েছে, কিন্তু সব ক্ষেত্রেই সংস্কারের জিগির, সংস্কারের বিষয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে রেখে তিনি কোনোভাবেই নির্বাচন করাচ্ছিলেন না। এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক শক্তি রয়েছে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছিল, তাদের মধ্যে কিন্তু ক্ষোভ একেবারে শিখরে উঠছিল যে কেন নির্বাচন করাচ্ছেন না ডক্টর ইউনূস। এবং এই ক্ষোভ হতে 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 কোথাও না কোথাও তার উপর একটা চাপ তৈরি হয়েছে। এর মাঝে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কোনো একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন, যার ফলে ডক্টর ইউনূস যথেষ্ট চাপে এবং তিনি বলেছেন আমি কাজ করতে পারছি না এবং আমি চাই পদত্যাগ করতে। ফলে এতদিন তাহলে মানুষের সঙ্গে তিনি তঞ্চকতা করছিলেন, মানুষের সঙ্গে তিনি তাহলে প্রতারণা করছিলেন, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে সামনে এসেছে এবং ডক্টর ইউনূসকে নিয়ে এখন কার্যত অভিযোগের পাহাড়। এবং তিনি নিজে থেকে পদত্যাগ করবেন নাকি তাকে বাধ্যভাবে পদত্যাগ করানো হবে, এই বিষয়টা কিন্তু এখন জল্পনার মধ্যে রয়েছে। তবে আবারও বলবো, তিনি উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে এবং বাংলাদেশে ডিসেম্বর মাসে নির্বাচন হতে পারে এমনটাই আমরা বিএনপি সূত্রে জানতে পাচ্ছি। এবং সেই সঙ্গে ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু এই বিষয়টাকে সামনে রাখছেন। ফলে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস একটা এসকেপ রুট খুঁজতে পারেন, তিনি আর কন্টিনিউ না করতে পারেন, সেরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এবং তার এই ইচ্ছা প্রকাশ, পদত্যাগের ইচ্ছা প্রকাশে কিন্তু তার সাঙ্গপাঙ্গ উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্য তারা কিন্তু যথেষ্ট হতাশ এবং তারা এই মুহূর্তে যথেষ্ট হতাশামূলক পরিস্থিতির মধ্যে রয়েছেন। দেখো, যখন তিনি এসেছিলেন প্রথম তিনি বলেছিলেন যে তিনি ওসব হতে চাননি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা তাকে করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু না, তিনি সংখ্যালঘু আক্রমণ যখন বাংলাদেশের লাগাতার হলো, ইসকনের উপর আক্রমণ লাগাতার হলো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এখনো পর্যন্ত জেলে রাখা হয়েছে, একটা স্টেটমেন্ট তিনি দেননি। 32 ধানমন্ডি, যেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই 32 ধানমন্ডি, সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, কোনো স্টেটমেন্ট নেই। শুধু তাই নয়, ভারত বিদ্বেষী কার্যকলাপে ইন্ধন দিলেন ডক্টর ইউনূস, সেখানেও তিনি কোনোভাবে কোনো বিবৃতি দেননি। উল্টে যখন চাপে পড়েছিলেন ওই বিমস্টেক সম্মেলনের আধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা আলাদা করে বৈঠক। ফলে এই মুহূর্তে যে পরিস্থিতি, যে পেনিট্রেশনের মধ্য দিয়ে ডক্টর ইউনূস চলছেন, তিনি বুঝে গেছেন তার পক্ষে সংস্কারের জিগির তুলে আর ক্ষমতায় থাকা সম্ভব নয়। তাহলে কি পালিয়ে যেতে হবে? আমার প্রশ্ন হচ্ছে, শুধু ডক্টর ইউনূস চাপে পড়বেন কেন? যে বিখ্যাত ইউটিউবার, যে বিখ্যাত ইমপ্রেশনার পিনাকি বাবু কি করবেন? তিনি বিদেশে বসে বাংলাদেশকে পরিচালনা করলেন, তিনি বিদেশে বসে ডক্টর ইউনূস কিভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে সরকার চালাবে বলে দিলেন, মজলিস করলেন, আয়েশ করলেন, তাহলে তার ক্ষেত্রে কেন ব্যবস্থা নেওয়া হবে না? ফলে এই মুহূর্তে বাংলাদেশের আর্থসামাজিক যে কাঠামো সেটা ভেঙে পড়েছে, মানুষ খেতে পাচ্ছে না, ন্যূনতম রোজগার নেই, সেখানে কতদিন আর এইভাবে সংস্কারের জিগির তুলে নিজেকে টিকিয়ে রাখতেন? আসলে তিনি বেশ কিছু নতুন রাজনৈতিক দল তৈরি করে সেখান থেকে একটা স্লোগান অ্যারাইজ করার চেষ্টা করেছিলেন এই নাহিদ ইসলামের মতো লোকেদেরকে দিয়ে, যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইউনূস, এটা তিনি চেয়েছিলেন। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হলো, এই মুহূর্তে তিনি যে অবস্থার মধ্যে রয়েছেন, না তিনি জলে নামতে পাচ্ছেন, না তিনি ডাঙায় থাকতে পাচ্ছেন। এখন তার পরিস্থিতি অত্যন্ত অস্থির।
ডক্টর ইউনূস এখন সাঁড়াশি চাপে। ফলে তিনি যদি পদত্যাগও করেন, আবার যদি নির্বাচিত সরকারে আসার জন্য তিনি কোনো রাজনৈতিক দল, আমি ধরে নিলাম এনসিপির হয়ে তিনি দাঁড়ালেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে, তিনি জিতবেন তো? এটা সবচেয়ে বড় প্রশ্ন। ফলে এই মুহূর্তে ডক্টর ইউনূসের এখন শিরে সংক্রান্তি বলা যেতে পারে। তিনি কোনোটাই ঠিক করতে পারছেন না যে ঠিক কি করবেন, এবং সে কারণে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে তিনি বসে একেবারে বলে দিলেন যে তার পক্ষে তার পক্ষে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করা সম্ভবপর হচ্ছে না। যদিও তাকে অনেক উপদেষ্টা বুঝিয়েছে, কারণ অনেকের সুবিধে রয়েছে, স্বার্থ রয়েছে, কিন্তু শেষমেশ ডক্টর ইউনূসের কি হয় তার দিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। একেবারেই তাই। ধন্যবাদ সুচারু। অর্থাৎ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হুঁশিয়ারিতে রীতিমতো প্যাচে পড়েই কি ইউনূসের ডিগবাজি? তবে কি খেলা ঘুরছে বাংলাদেশে? এই বিষয়টি জানতে গেলে অবশ্যই আমাদের নজর রাখতে হবে এই খবরে, কারণ রীতিমতো তিনি কিন্তু পদত্যাগ করেন, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস তিনি কিন্তু পদত্যাগ নিয়ে ভাবনা চিন্তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। ইউনূসের পদত্যাগ এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, শোনাবো তার মতামত। এরকম তো আশঙ্কা আগেই ছিল, এবং বড্ড বাড়াবাড়ি করতে গিয়ে সেনাবাহিনীর চরম রোষানলের সামনে এখন তিনি দাঁড়িয়ে আছেন। মানবিক করিডোর এই জায়গাটায় পচা সম্মুখে পা কেটে কাটতে চলেছে ডক্টর ইউনূসের, এটাই হচ্ছে সত্য এবং কল্পনা এটা ছিলই। এবং সেনাবাহিনীর সাথে তার বৈঠকের পর তিনি বুঝতে পেরেছেন যে তিন বাহিনীর প্রধানেরই তারা ঐক্যবদ্ধ রয়েছেন এবং ডক্টর ইউনূসের এই মুহূর্তে গত্যান্তর কিছু নেই। কেননা কি করবেন তিনি? সেনাবাহিনী তাকে করতে চাইছেন না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এরকম ভাবে এটা চলে যাবে না, এবং হচ্ছে মানবিক করিডোরের প্রশ্নে সেনাবাহিনী কোনোভাবেই এটা মেনে নেবে না, কেননা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে রয়েছে। কিন্তু যদি করিডোর না হয়, করিডোরের সিদ্ধান্ত আগেই কাউকে না জানিয়ে নেওয়া হয়েছে, সেটা তৌহিদ হাসানের কথা থেকে অনেকদিন আগে এটা জানা গেছিল, এবং তারপরে করিডোর নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে জবরদস্ত চর্চা শুরু হয় যে এই মানবিক করিডোর আসলে কার স্বার্থে, এখানে বাংলাদেশের কোন উপকারটা হবে। এই প্রশ্নটা যখন পল্লবিত হয়, তারপর ধীরে ধীরে খলিলুর রহমান তিনি আসরে নামেন। খলিলুর রহমান আসার পরই বাংলাদেশে সেনাবাহিনীর বক্তব্য আরো স্পষ্ট হয়ে ওঠে। তিনি একটা জায়গায় ওয়াকারুজ্জামান এই কথাটা বলেছিলেন, কিছু এই ধরনের লোক রয়েছে যারা অত্যন্ত বিতর্কিত এবং হচ্ছে টেইন্টেড, অর্থাৎ যাদের মধ্যে অনেক রকম দাগ আছে। এইরকম কিছু লোক বিদেশ থেকে এসে এইখানে তারা সবাই একজন সমন্বয়ক উপদেষ্টা হয়ে গেছেন। এটা মানে খুবই দুর্ভাগ্যজনক, এটাকে কিছুতেই মেনে নেওয়া কষ্টসাধ্য। অর্থাৎ সেনাবাহিনীর এই অসন্তোষ তারা একদম গিয়ে যমুনাতে গিয়ে তারা এই দেখা করে এই কথাগুলো বলেছেন, এবং তারপরেই যখন এই কথাগুলো হয়ে যাওয়ার পরে তখন ডক্টর ইউনূস যারা সমন্বয়ক রয়েছেন সজীব ভুইয়া, মাহফুজ আলম এবং হচ্ছে অন্যান্য তাদের সাথে তারা বৈঠকের পরে তিনি একটা ইস্তফা বা দিতে যান। কেননা তিনি বলেছিলেন অনেক আগেই যে তাকে এই যারা সমন্বয়ক তাদের রিকোয়েস্টে তিনি এই দেশের এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। এর মধ্যে নাহিদ আগেই পদত্যাগ করেছে, জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছে, এবং তারপরে বিএনপি একদিকে সেনাবাহিনী, অন্যদিকে বিএনপি ক্রমাগত চাপ দিয়ে তারা বলেছে মাহফুজ আলম এবং সজীব আহমেদ ভুইয়া তাদের দুজনকে পদত্যাগ করতে হবে, কেননা তারা বাকায়দা জাতীয় নাগরিক পার্টিরই তার প্রতিনিধিত্ব করছেন। তাহলে এই সরকারের নিরপেক্ষতা থাকছে কিভাবে? অন্তর্বর্তী সরকারের তো একটা নিরপেক্ষতা থাকতে হবে। সেইখানে বিএনপি কিন্তু প্রচন্ড চাপ দিতে শুরু করে।
একে নির্বাচন দ্রুত করতে হবে, এই চাপ নির্বাচন দ্রুত করার বিষয়ে কোনো প্রস্তুতি বা তারা কি করবে, নির্বাচন দ্রুত করে চাপ, অন্যদিকে এই সেনাবাহিনীর এই চাপের মধ্যে উভয়তই ডিসিশন। তবে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করবেন না আদৌ তিনি থেকে গিয়ে একটা সেন্টিমেন্ট করানোর চেষ্টা করছেন, এটা নিয়ে চর্চা রয়েছে। কারণ তিনি অত্যন্ত ধূর্ত ব্যক্তি, অনেকেই জানেন যে এই ধরনের একটা তৈরি করে 86-87 বছর বয়সে যিনি একদম সরাসরি নার্সিংহোম থেকে এসে ক্ষমতার কুর্সিতে বসতে পারেন, তিনি এরকম চাইছেন। কারণ অতীতে আগেও এরকম বলেছেন, সে কম্পিত কণ্ঠে সমস্ত আবেগকে একেবারে একত্রীভূত করে তিনি আগেও বলেছিলেন যে এরকম আমি ছেড়ে দিয়ে যাবো, তারপরও থেকে গেছেন এবং বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত তিনি নিয়ে গেছেন। সুতরাং তিনি এইটা হয়তো আবারও একটা তিনি এরকম করছেন যাতে বাংলাদেশের মানুষ বলে না 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 আপনার মতো ব্যক্তিকে আমরা অনেক কষ্টে পেয়েছি, আপনি থেকে যান। সুতরাং এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে এখন একটা বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড আস্তে আস্তে আরো বাড়তে শুরু করেছে।